আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মুবারক। গতকালকে ঈদ ছিল। আমরা সবাই ত্যাগের মহিমায় আমাদের ঈদটা পালন করেছি, সুন্দরভাবে কুরবানি করেছি। তো আজকের ভিডিওটা একটু রাজনৈতিক আলাপ নিয়ে আসলে। কারণ গতকালকে ঈদ ছিল। ঈদে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিছেন। তো সেই ভাষণে উনি যে নির্বাচনের একটা রোড ম্যাপের কথা বলছেন এবং একটা তারিখের কথা বলছেন যে 2026 সালের এপ্রিল মাসে প্রথম দিকে নির্বাচন হবে। তো ভিডিওটা করা মূলত আমার যারা বিএনপির ভাই বন্ধু আত্মীয় স্বজন বা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা আছেন তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। দেখেন, প্রথমে আমি আসলে বিএনপিকে একটা ধন্যবাদ জানাতে চাই যে দেশের গণতন্ত্রের যে অগ্রযাত্রা, দেশকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপির যে সুদীর্ঘ একটা সংগ্রাম, তারা দীর্ঘ 16 বছর চালিয়ে গেছে। এই জন্য তাদেরকে একটা বাহবা বা ধন্যবাদ। কিন্তু একইভাবে আমরা যদি আসলে দেখি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বিএনপির যে তাদের যে নির্বাচনের জন্য তাদের যে আসলে সরকারকে পুশ আপ করা বা জনগণকে আসলে নির্বাচনের কথা বলা, এই নির্বাচনের কথা বলার জন্য বিএনপি কিন্তু জনগণের কাছে হাসির পাত্র হচ্ছে বা হয়েছে। কিন্তু এই জিনিসটা বিএনপি যতই হাসির পাত্র হোক না কেন, এটা আসলে বিএনপি মানে একটা জিনিস চিন্তা করেন যে এই যে সরকার বর্তমানে যে অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা, ঠিক আছে, এই সরকারটা কিন্তু কোনো আইনগতভাবে তৈরি হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে বিপ্লবের মাধ্যমে জনগণের পবিত্র রক্তের উপর ভিত্তি করে এই সরকার গঠিত হয়েছে। কিন্তু এটার কিন্তু কোনো আসলে আইনগত ভিত্তি নেই। তো এই আইনগত ভিত্তিহীন সরকার, তারা যাতে আসলে কোনো সিদ্ধান্ত আসলে এককভাবে নিতে না পারে, সেই জন্য বিএনপি যে এই সরকারের উপর আসলে প্রেশার ক্রিয়েট করছে, সেই জন্য, এবং এই সরকারের যে আসলে যে গদিটা, ক্ষমতার যে গদিটা, সেটা যাতে একদম তাদের কাছে আরামদায়ক না হয়ে ওঠে, এটার জন্য কিন্তু আসলে বিএনপি সংগ্রাম করে যাচ্ছে। তো এই জন্য কিন্তু আসলে বিএনপিকে একটা বাহবা দেওয়া যায়। হ্যাঁ, যে ক্ষমতার চেয়ার কিন্তু অনেক আরামদায়ক। এখন কেউ যদি এই চেয়ারের আরাম পেয়ে যায়, তাহলে কিন্তু এটা জনগণের জন্য, দেশের জন্য অনেক খারাপ। তো বিএনপি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার চেয়ার যাতে আরামদায়ক না হয়ে ওঠে, সেই জন্য কিন্তু তারা গণ অভ্যুত্থানের পর থেকে আসলে সংগ্রাম বলেন বা সরকারকে আসলে প্রেশারাইজ করা বলেন, সবটাই কিন্তু তারা করে আসতেছে, এবং এটার জন্য তারা আসলে একটা ধন্যবাদ পেতে পারে। এখন একটা কথায় আসি, সেটা যে এখানে আমি কিছু বিএনপির কিছু জিনিসের সমালোচনা করব। সেই সমালোচনার জায়গাটা কোন জায়গায়, যে তারা বারবার বলতেছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ওকে, গুড, তারা নির্বাচন চায়, এই জিনিসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। খুবই ভালো জিনিস। নির্বাচন আসলে নির্বাচন ব্যতীত আসলে কখনোই গণতান্ত্রিক সংগ্রাম বা গণতন্ত্র আসলে পূর্ণতা পেতে পারে না। তো তারা যে আসলে নির্বাচন চাচ্ছে, দ্যাটস গ্রেট। বাট আপনি আসলে আমি যদি আসলে বিএনপির কথাও চিন্তা করি, দেখেন, দীর্ঘ 16 বছর তারা কিন্তু আসলে তাদের যে সাংগঠনিক চেইন অফ কমান্ড, এটা কিন্তু আসলে ঠিক নাই। এটা কিন্তু আসলে বিভিন্ন কারণে তাদের নেতাকর্মীরা জেল জুলুম থেকে শুরু করে তাদের বিভিন্ন নির্যাতনের কারণে তাদের দলে কিন্তু আসলে চেইন অফ কমান্ড নাই, তাদের দলে কিন্তু আসলে শৃঙ্খলা নাই। এটা কিন্তু আমার কথা না। বিএনপির যারা আসলে জ্ঞানীগুণী আছেন বা বিভিন্ন বোদ্ধা আছেন, তারাই কিন্তু আসলে বলছেন যে আসলে জিয়াউর রহমানের বিএনপি আর এই বিএনপি মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো এই যে তাদের দলের যে একটা শৃঙ্খলা বোধ তৈরি করা, তাদের দলের মধ্যে যে আসলে তাদের দলের যারা অভিভাবক আছেন, বিশেষ করে জনাব তারেক রহমান, তাদের দলের যে এখন বর্তমানে বলা যায় যে একদম অলিখিতভাবে বা লিখিতভাবে যেটাই বলি না কেন, তাদের দলের বড় অভিভাবক, উনি কিন্তু দেশে নাই। দেশে না থেকে আসলে দলকে নিয়ন্ত্রণ করা আর দেশে থেকে দলকে নিয়ন্ত্রণ করা, দুইটার মধ্যে আসলে আকাশ পাতাল একটা তফাৎ। এবং তার চেয়েও বড় কথা যে যারা আসলে বিএনপিকে দীর্ঘ 16 বছর নেতৃত্ব দিয়েছেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব রুহুল কবির রিজভী, তারপর জনাব মির্জা আব্বাস বা জনাব সালাউদ্দিন আহমেদ, বা যারা আসলে আরও বিভিন্ন তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা আছেন, তো
তারাও কিন্তু আসলে আমার মনে হয় না যে মানে সুশৃঙ্খল বা একতাবদ্ধ, ঠিক আছে? তো তারা সুশৃঙ্খল একতাবদ্ধ কিনা এটা আমার মধ্যে আসলে সন্দিহান আছে, এবং তাদের মধ্যে যে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই এটাও কিন্তু আসলে বলা যায় না। সো দলের মধ্যে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা তাদের দলের মধ্যে যে শৃঙ্খলা বোধ বা তাদের কর্মীদের উপর যে একটা একক নিয়ন্ত্রণ নিয়ে আসা, এই জিনিসটার জন্য আসলে বিএনপির আমার মনে হয় যে আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যাওয়া উচিত না। বরং আমার মনে হয় যে নির্বাচনটা ওই এপ্রিলে না করে আসলে জুনে জুনে করাটাই হচ্ছে সবচেয়ে ভালো। কারণ হচ্ছে যে আপনার এপ্রিলে আপনার গরম থাকবে বা এপ্রিলে হচ্ছে আপনার রোজা থাকবে। সো এই বিষয়টা আসলে নির্বাচনের উপর একটা প্রভাব ফেলতে পারে। তার চেয়ে আমার মনে হয় যে জুনের দিকে যদি আসলে নির্বাচনটা করা যায় তাহলে আমার মনে হয় যে বিএনপির জন্য ভালো হবে। কেন ভালো হবে? কারণ হচ্ছে আপনার বিএনপি প্রথমত হচ্ছে যে বিএনপির আসলে এখন দল হিসেবে নিজেকে প্রস্তুত করা উচিত, নিজেকে আসলে তৈরি করা উচিত, যেহেতু তারা দাবি করতেছে যে তারা বাংলাদেশের সামনের দিনগুলোতে সবচেয়ে বেশি জনসমর্থন পাবেন তারা। তাহলে সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে তারা যদি আসলে সরকার গঠন করেন এবং সরকার গঠন করার পরে তারা যদি আসলে নিজেদের দলকেই আসলে শৃঙ্খলার মধ্যে না রাখতে পারেন তাহলে দেশকে আসলে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটা কিন্তু আসলে একটা প্রশ্নের বিষয়। তো আমার মনে হয় যে বিএনপির উচিত যে এই যে কিছু মাস বা কিছু সময় তাদের কাছে আছে, 10 মাস বা 11 মাস বা 9 মাস যেটাই বলি না কেন, এই সময়টা আসলে বিএনপি নিজের উপরে ফোকাস করা উচিত। তাদের এই 16 বছরের যে আসলে মানে শৃঙ্খলাহীনতা, এই শৃঙ্খলাহীনতা জিনিসটা তাদের উচিত এই কয়েক মাসের মধ্যে নিজেদেরকে প্রস্তুত করা। কারণ সেলফ ডেভেলপমেন্ট যদি একটা মানুষের মধ্যে না থাকে তাহলে সে কিন্তু আরেকজন মানুষের উন্নয়ন করতে পারে না। আমি যদি নিজেই আসলে মানে অগোছালো হই তাহলে আমি আরেকটা মানুষকে কিভাবে আসলে নিয়ন্ত্রণ করব? বরং একটা গোছালো মানুষ, একজন আদর্শ মানুষ, যে আসলে যার মধ্যে নিয়মানুবর্তিতা আছে, দায়িত্ববোধ আছে, সেই কিন্তু আরেকজন মানুষের দায়িত্ব নিতে পারে। তাহলে আমার নিজের মধ্যে যদি শৃঙ্খলাবোধ না থাকে, দায়িত্ববোধ না থাকে, বা আসলে নেতৃত্ব দেওয়ার যে একটা চেইন অফ কমান্ড এটা যদি সুন্দর না থাকে তাহলে আমি আসলে দেশকে কিভাবে নেতৃত্ব দিব, এটা কিন্তু আসলে একটা প্রশ্নের বিষয় কিন্তু থেকেই যায়। তাহলে আমি মনে করি যে বিএনপির আসলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে যাওয়া উচিত না, বরং তাদের উচিত জুনে নির্বাচন করা, জুনের প্রথম সপ্তাহের মধ্যে আসলে নির্বাচনে যাওয়া। এবং হচ্ছে যে এই সময়টাতে শুধুমাত্র আসলে বিএনপির না, বিএনপির পাশাপাশি যে অন্যান্য দলগুলো আছে তাদেরকেও কিন্তু আসলে একটা প্রস্তুতি গ্রহণ করার যে সময়টা সেটা দেওয়া উচিত। কারণ ধরেন একটা জিনিস যে মানুষের যদি সমালোচনা না থাকে তাহলে কিন্তু মানুষের উন্নতি করার জায়গা থাকে না। একইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে দলগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম কথা, যে আপনি একটা দল, আপনি সরকার গঠন করবেন। এখন আপনি সরকার গঠন করার পর আপনার যদি সমালোচনা করার লোক না থাকে, সেটা অবশ্যই সংসদে। ফেসবুকের সমালোচনাকে আমি আসলে ধরতেছি না, সেটা তো থাকবেই। কিন্তু সংসদে যদি আপনার সমালোচনা করার মতো লোক না থাকে তাহলে কিন্তু সেটাও আসলে গণতন্ত্রর যে আসলে অরিজিনাল পারপাস সেটা কিন্তু সার্ভ করবে না। আপনি যদি আসলে ধরেন, আমি যদি বলি যে বাংলাদেশের সংসদে এখন বর্তমানে 300 আসন আছেন, জানি না যে 300 বা 350টা, আমি জানি না যে সামনের দিনগুলোতে আসলে কি হবে, সংসদের আসন কি 300 আসনই থাকবে নাকি আরও বাড়বে বা কমবে, নাকি সংসদ 2 কক্ষ বিশিষ্ট হবে। এই কথাগুলো আসলে আলোচনা হচ্ছিল বা এই সংস্কারগুলো হওয়ার কথা ছিল, যে সংস্কার হয়ে আসলে এই জিনিসগুলো হবে কি না আমি এখন পর্যন্ত জানি না। তো আমি যদি ধরি যে আসলে 300 আসনেই নির্বাচন হবে, এখন যদি বিএনপি 300 আসনের মধ্যে 270টা আসনই পেয়ে যায়, সাচেস, হ্যাঁ, 270টা আসনই পেয়ে যায়, তাহলে তো আসলে মানে সে যখন কোনো আইন পাশ করবে, বিল পাশ করবে, এইটার যে আসলে কেউ সমালোচনা করবে সেই সমালোচনার জায়গাটা তো থাকবে না, তাই না? তাহলে অবশ্যই আসলে আমার সমালোচনার জায়গাটা কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু ওই অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। হ্যাঁ, যে আওয়ামী লীগের মতোই কিন্তু আপনার ওই কোনো দলই থাকবে না, তাহলে আবার কিন্তু আমরা সেই একইভাবে সেই বাকশালী পন্থাই চলে যাইতেছি, তাই না?
তো যদি আপনার মনে হয় যে আমি অন্য কোনো দল ছাড়াই নির্বাচন করব, তাহলে নির্বাচনের দরকার কি? তাহলে আমার তো মনে হয় না যে আসলে গণতন্ত্র, নির্বাচন এই জিনিসগুলো বাংলাদেশে দরকার, তাই না? কারণ গণতন্ত্র জাস্ট একটা পলিটিক্যাল ফিলোসফি, একটা থিওরি। হ্যাঁ, পৃথিবীতে যে একমাত্র গণতন্ত্রই হচ্ছে সব কিছুর মানে একদম সুন্দর শাসন ব্যবস্থা, তা কিন্তু হচ্ছে যে না। পৃথিবীতে কিন্তু এর থেকেও অনেক ভালো ভালো শাসন ব্যবস্থা আছে, মানুষ চলতেছে। বা গণতন্ত্রের জন্ম তো হয়েছে সেই দিন, তার আগেও কিন্তু হচ্ছে যে পৃথিবী চলে আসছে, হাজার হাজার বছর কিন্তু বিভিন্ন শাসন ব্যবস্থায় পৃথিবী চলছে। তাহলে আমার মনে হয় যে আসলে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তাহলে কি দরকার, যদি আসলে এই একাধিক দল আসলে এই গণতন্ত্র ব্যবস্থায় আসে, নির্বাচন ব্যবস্থায় না আসতে পারে। তো আমি আসলে খুব ক্ষুদ্র একটা মানুষ, যে চিন্তা ভাবনাগুলো শেয়ার করলাম। যারা আমার এই ভিডিওটা দেখবেন বা শুনবেন, তারা আসলে বিশেষ করে বিএনপির ভাই বা বন্ধুরা যারা আসলে দেখবেন, তারা আসলে নিজেরা ভাববেন, নিজেরা চিন্তা ভাবনা করবেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন। তাহলে তারপর হচ্ছে আপনার দলের যারা হাইকমান্ড, তাদেরকে আসলে জানাবেন। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, জনগণ হিসেবে, বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে আমি আমার চিন্তা ভাবনা বা আমার পরামর্শ আপনাদেরকে দিলাম। বাকিটা অবশ্যই আপনাদের হাতে, রাজনৈতিক দলগুলোর হাতে, এবং অবশ্যই আমাদের জনগণের হাতে। কারণ হচ্ছে যে দিন শেষে কিন্তু আমাদের ভোটেই আপনারা নির্বাচিত হবেন। এখন যদি বিষয়টা এরকম হয় যে এককভাবেই হচ্ছে একটা দল নির্বাচনের আগেই নির্বাচিত হয়ে যাবে ভাব, কোনো হচ্ছে যে কম্পিটিশন নাই, তাহলে ভোটাররা আসলে ভোট দিতে যাবেন কি না, এটাও কিন্তু একটা প্রশ্ন। যে আসলে ভোটাররা কিন্তু এখন সচেতন। এখন তারা যদি বুঝতে পারে যে আচ্ছা এখানে কোনো কম্পিটিশন নাই, তাহলে কিন্তু তারা ভোটের দিকে মানে হবে না, তারা ভোট কেন্দ্রে যাবে না বা ভোট দিতে আগ্রহী হবে না। সো মানুষকে আসলে ভোট কেন্দ্রে নিয়ে আসা, এটাও কিন্তু আসলে বিএনপির একটা দায়িত্ব। তারা দীর্ঘদিন যাবৎ আসলে গণতন্ত্রের জন্য একটা সংগ্রাম চালিয়ে গেছেন। তো এই গণতান্ত্রিক সংগ্রাম ব্যবস্থায় জনগণকে তারা যেন আসলে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারেন, ভোটের জন্য আগ্রহী করে তুলতে পারেন, এটাও কিন্তু তাদের আসলে একটা দায়িত্ব। তো সব কিছু চিন্তা ভাবনা করে, বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, এবং ঈদ মুবারক। পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ কাটান, সবাই আনন্দ করেন, এবং দেশ নিয়েও একটু ভাবেন। ধন্যবাদ সবাইকে।